ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা তরঙ্গগতির লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে ইকো, রিভারবেরেশন, নোড, অ্যান্টিনোড এবং ইকোর সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়, বিমানের উচ্চতা নির্ণয় করা হয়, সেগুলো আজকে ডিরাইভ করব। তো প্রথমত ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিভ ওয়েভের কী কী ধর্ম আছে সেগুলো দেখে নেব। তো কী কী ধর্ম? প্রত্যেকটা ওয়েভেই এরকম ধর্মগুলো প্রদর্শন করে। প্রথম হচ্ছে শোষণ, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিক্ষেপণ এবং সমবর্তন। এই সমস্ত ধর্ম কিন্তু লাইটও শো করে, কারণ লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। কী ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো প্রথমে শোষণ, প্রতিফলন, প্রতিসরণটা একটু দেখে নিই। ধরো দুটো মিডিয়াম আছে এবং দুটো মিডিয়ামের একটা বিভেদ তল আছে। এটা হচ্ছে মিডিয়াম 1, মিডিয়াম 2। আমি বললাম মিডিয়াম 2 হচ্ছে ঘন মাধ্যম। তো কোনো একটা ওয়েভ, যেটাকে আমি স্ট্রেট লাইন দ্বারা প্রকাশ করছি, ধরো কোনো একটা ওয়েভ দুই মাধ্যমের বিভেদ তলে এসে যদি পড়ে, কী কী ঘটনা ঘটতে পারে? সেই ওয়েভের কিছু একটা এনার্জির কিছু পার্ট কী হবে? শোষণ হবে, বা মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় তার এনার্জি কিছুটা লস হবে, সেটাই হচ্ছে শোষণ। এবার এই ওয়েভের কিছুটা পার্ট প্রথম মাধ্যমে আবার দিক পরিবর্তন করে যদি ফিরে আসে, সেই ঘটনাকে আমরা বলবো প্রতিফলন বা রিফ্লেকশন। আর আরেকটা পার্ট কী হবে? নিজের মাধ্যমটা যেহেতু ঘন, তাই অবিলম্বের দিকে রশ্মিটা সরে আসবে, অর্থাৎ প্রতিসৃত হচ্ছে, সেটাকে আমরা বলবো, এই ঘটনাকে বলবো প্রতিসরণ। বোঝা গেছে? তো তরঙ্গ এই ধর্মগুলো শো করে। এছাড়াও আছে ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশন, ব্যতিচার। ইন্টারফারেন্সটা কি? দুটো ওয়েভ যাদের ধরো ফ্রিকোয়েন্সি সেম এবং তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স ফাই, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দুটো ওয়েভ নিলাম যাদের সেম ফ্রিকোয়েন্সি রয়েছে এবং তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স রয়েছে। তারা যদি একে অপরের উপর এসে সুপার ইম্পোজড হয়, তাহলে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো। কীরকম প্যাটার্ন? এক জায়গায় ব্রাইট, তারপরে অন্ধকার, আবার ব্রাইট, অন্ধকার। ঠিক আছে? মানে ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমা মিনিমা, এইরকম আমরা প্যাটার্ন একটা দেখতে পাবো। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা এটা দেখতে পাই। তো এই ঘটনাটাই হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার। একইভাবে অপবর্তন কি? অপবর্তন বা ডিফ্র্যাকশনও হচ্ছে বেসিক্যালি ওয়েভ যখন যাচ্ছে, তার যাত্রাপথে যদি কোনো প্রতিবন্ধক পায়, মানে ধরো কয়েকটা সরু ছিদ্র পেয়েছে, তাহলে সে কী হবে? এই যে এই রিজিয়নটা হচ্ছে শ্যাডো রিজিয়ন, মানে ছায়াযুক্ত অঞ্চল। তো এই শ্যাডো রিজিয়নেও ছড়িয়ে পড়ে ওয়েভটা। তো এই ঘটনাটা কি বলা হয়? ডিফ্র্যাকশন বা অপবর্তন। এই ডিফ্র্যাকশন হচ্ছে একটা বিশেষ টাইপের ইন্টারফারেন্স। এর মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্নও লক্ষ্য করা যায়। দেখো একটা দরজার ফাঁক দিয়ে আলো ঢুকছে, তো একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এখানেও লাইট ডার্ক এই প্যাটার্নটা, এটা হচ্ছে ডিফ্র্যাকশন প্যাটার্ন। এটাও চলতরঙ্গ শো করে। এছাড়া স্ক্যাটারিং এবং পোলারাইজেশন। স্ক্যাটারিং কি? স্ক্যাটারিং এখানে বেসিক্যালি টিন্ডাল এফেক্ট দেখানো হয়েছে। ঠিক আছে? টিন্ডাল এফেক্ট। স্ক্যাটারিংয়ে কী হয়? এই যে বায়ুর ধরো কোনো একটা পার্টিকেল আছে, কণা, তার ওপর যখন ওয়েভ এসে পড়ে কণাটার ওপর, সেই কণার মধ্যে তৈরি হয় কি? ফোর্সড ভাইব্রেশন বা পরবশ কম্পন। তো পরবশ কম্পন তৈরি হলে এই কণাটা ভাইব্রেট করতে থাকবে এবং এই কণাটা তখন একটা সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করবে, গৌণ উৎস হিসাবে কাজ করবে এবং এখান থেকে তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এই ঘটনাটা কি বলা হয়? বিক্ষেপণ। পার্টিকেলটার সাইজটা ছোট হতে হবে। ওকে, এখানে একটা ফরেস্টের ছবি রয়েছে। দেখো এই যে বাতাসের পার্টিকেলের উপর সূর্যের রশ্মি এসে পড়ে এই সূর্যের আলোটা ভিজিবল হচ্ছে, এইটাই হচ্ছে বিক্ষেপণ বা স্ক্যাটারিং। নেক্সট হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। এখানে কি হচ্ছে? একটা টর্চ থেকে লাইট ফেলা হচ্ছে, দেখো, হ্যাঁ, এবং যে লাইটটা আসছে তার বিভিন্ন ডাইরেকশানে ভাইব্রেশন রয়েছে। একটা দেখো ইয়েলো, আর একটা হচ্ছে এটা কী কালার? আকাশি কালার। ইয়েলো কালার আর আকাশি কালার দুজনে একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অসিলেট করতে করতে যাচ্ছে, যেটাকে আমরা বলছি আনপোলারাইজড লাইট। তাকে একটা পোলারাইজারের মধ্য দিয়ে পাঠানো হয়েছে। এই পোলারাইজারের কাজ কি? যে লাইটটাকে কোনো একটা ডাইরেকশানে পাঠানো। দেখো এখানে এই যে হলুদটা, ইয়েলোটা, সেটাকে কি করা হচ্ছে? কাট করে দেওয়া হচ্ছে, শুধু যাচ্ছে কি? আকাশি কালারটা ক্রস করছে এবং সেই লাইটটাকে আমরা বলছি পোলারাইজড লাইট। এই ফেনোমেনাটাকে বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন। ঠিক আছে? এটা সানগ্লাসে কিন্তু এই পোলারাইজেশন ব্যাপারটা ইউজ করা হয়। তো চলতরঙ্গ এই ধর্ম কিন্তু প্রদর্শন করে। নেক্সট আমরা প্রতিফলন দেখব ওয়েভের। এখানে সেম আলোর ক্ষেত্রে যা আমরা পড়েছিলাম সবই এখানে তাই, যে একটা দুটো মাধ্যমের বিভেদ তল থাকবে, লাইট এসে পড়বে, আবার যদি প্রথম মাধ্যমে ফিরে যায়, এই ঘটনাকে আমরা বলবো প্রতিফলন। এবং প্রতিফলনের যে দুটো কী ছিল, সূত্র ছিল, সেই দুটো সূত্র এখানে মেনে চলবে। কী ছিল?
যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই প্লেনে বা একই সমতলে থাকবে এবং কি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। তো এখানেও ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, এই দুটো সূত্রই মেনে চলবে। এটাই ছিল প্রতিফলন। এরপর যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, এর মধ্যে আমরা কিছু রিলেশন দেখব। তো যখন প্রতিফলন হচ্ছে তো ওয়েভের কী কী চেঞ্জ হচ্ছে, কী কী কনস্ট্যান্ট থাকছে সেটা আমরা দেখব। তো প্রথমত ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, যেটাকে আমরা এন দিয়ে লিখি, সেটা সেম থাকবে প্রতিফলনের পরও। টাইম পিরিয়ড সেম থাকবে, ওয়েভ লেন্থ সেম থাকবে, ফ্রিকোয়েন্সি তো থাকছেই, এছাড়া ওয়েভের যে ভেলোসিটি ভি সেম থাকবে। তাহলে এগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না আফটার রিফ্লেকশন। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভ লেন্থ, ভেলোসিটি কোনো কিছুই কিন্তু প্রতিফলনে চেঞ্জ হবে না। এবার মনে করো, ধরো এখানে একটা বদ্ধ প্রতিফলক রয়েছে, দেওয়াল মনে করো। তো সেই দেওয়ালে একটা ওয়েভ এসে পড়ছে, ঠিক আছে? ধরো একটা দড়ি প্রথমত তুমি বেঁধে রেখেছো, এবার দড়িটাকে ঝাঁকালে উপর নিচে, তাহলে একটা কি তৈরি হলো? তরঙ্গ শীর্ষ তৈরি হলো। এবার এই তরঙ্গ শীর্ষটা মনে করো এবার সামনের দিকে এগোবে। তো এগোতে এগোতে পরের ঘটনাটা আমি আঁকছি, এখানে এসে ধাক্কা খাবে দেওয়ালে। ধাক্কা খেয়ে কী হবে? যদি এটা বদ্ধ প্রতিফলক হয় তাহলে এই তরঙ্গ শীর্ষটা তরঙ্গ পাদে রূপান্তরিত হবে, এইভাবে ফিরে আসবে। এটা হচ্ছে কি বদ্ধ, যদি বদ্ধ প্রতিফলক হয়। তো এই ঘটনাটা আমরা দেখতে পাবো, তুমি এটা করেও দেখতে পারো। তো এখানে যে পয়েন্টটা তৈরি হচ্ছে বদ্ধ প্রতিফলকের, এই পয়েন্টটাকে আমরা কি বলছি? পয়েন্টটা কোনো রকম জায়গা পরিবর্তন করছে না, বদ্ধ আছে, ক্লোজড রয়েছে। তো এই পয়েন্টটার নাম দেয়া হয় নোড বা নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে, এটা বদ্ধ প্রতিফলক। এবার যদি এটা বদ্ধ না হয়ে ওই প্রতিফলকটা মুক্ত হয়, মুক্ত প্রতিফলক, ওপেন রিফ্লেক্টর, তখন কি ঘটনা ঘটবে? এইভাবে প্রতিফলকটা যাবে, মানে তরঙ্গ শীর্ষটা যাবে, কিন্তু ফিরে আসার সময়ও সেইভাবেই ফিরে আসবে। তখন সেটাকে আমরা বলবো, এই পয়েন্টটাকে বলবো কি অ্যান্টিনোড। অর্থাৎ এই যে পয়েন্টটা, এটা তরঙ্গের সাথে সাথেই উপর দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। এ মুক্ত, ফ্রি, বোঝা গেছে? এর মতো বদ্ধ নয়। তাই এটাকে বলা হবে কি অ্যান্টিনোড। অ্যান্টিনোড অর্থাৎ সুস্পন্দ বিন্দু। এটাই পরের ডায়াগ্রামে আমি বোঝাবো। দেখো নিষ্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দু আমরা পেলাম। তাহলে নিষ্পন্দ নোড, সুস্পন্দ হচ্ছে অ্যান্টি নোড। তাহলে আগের ডায়াগ্রামে বুঝিয়ে দিয়েছি, আরেকবার ডায়াগ্রামটা দেখে নাও। তাহলে তরঙ্গ শীর্ষ যাচ্ছে, দৃঢ় প্রতিফলকে যদি ধাক্কা খায়, এখানে ধাক্কা খেলো, এটা দ্বিতীয় ইমেজ, কিউ পয়েন্টে ধাক্কা খেলো, যখন উল্টে যাচ্ছে, যখন ফিরে যাচ্ছে, তখন তরঙ্গ পাদও হিসাবে ফিরে যাচ্ছে বা ট্রাফ হিসাবে ফিরে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো অ্যাম্প্লিটিউডটা প্রথমে ছিল +a, কিন্তু যখন ফিরে যাচ্ছে তার অ্যাম্প্লিটিউড হয়ে যাচ্ছে -a, কারণ নিচের দিকে হয়ে গেছে। এবং ফেজ পাই পরিমাণ কিন্তু চেঞ্জ হচ্ছে। উল্টে যাওয়ার অর্থই হচ্ছে ফেজ চেঞ্জ হচ্ছে বদ্ধ প্রতিফলক বা দৃঢ় প্রতিফলকের কেসটার ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনটা লেখো, প্রথম ক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে? ধরো ওয়াই ডাইরেকশানে পার্টিকেল মুভ করছে, তাহলে ওয়াই সমান আমরা পাবো এ সাইন, কোন দিকে যাচ্ছে? ধরো এটা পজিটিভ এক্স বরাবর যাচ্ছে, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আমরা লিখবো, কারণ পজিটিভে কী হয়? অপোজিট সাইন হয়। এটা হচ্ছে +x বরাবর, আর এই যখন ফিরে যাচ্ছে এটা হচ্ছে -x বরাবর ফিরছে। এবার তোমাকে বললাম যখন ফিরে যাচ্ছে তখন তাহলে তার ইকুয়েশন কী হবে? তখন হবে y সমান, দেখো এটা কি আছে -a, তো -a লেখো, সাইন এবার কোন দিকে যাচ্ছে? নেগেটিভ এক্সে, তাহলে নেগেটিভ এক্সের জন্য উভয় প্লাস হবে ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে দেখো এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, পাই পরিমাণ ফেজ চেঞ্জ আছে। এই মাইনাসটাকে তুমি যদি ভিতরে দিয়ে দাও তাহলে এটা হবে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস পাই। তাহলে পাই প্লাস থিটা হয় মাইনাস সাইন থিটা, তাহলে পাইটাকে ঢুকিয়ে দিলে মাইনাসটা কেটে যাবে। তাহলে এখানে ফেজ পাই পরিমাণ চেঞ্জ হবে যখনই দৃঢ় প্রতিফলকে কিন্তু আঘাত করবে। সাইনগুলো খেয়াল রাখবে। এবার মুক্ত প্রতিফলকে যদি তরঙ্গ যায়, সেই তরঙ্গ শীর্ষরূপেই কিন্তু ফিরে আসবে। এখানে ইকুয়েশনটা যদি তোমাকে লিখতে বলে তখন লিখবে কি y = জাস্ট a সাইন
ওমেগা টি মাইনাস কে এক্স, কারণ পজিটিভ এক্সে যাচ্ছে, আর যখন ফিরে যাচ্ছে নেগেটিভ এক্সে ফিরে যাচ্ছে, তো ওয়াই ইজ ইকাল টু এ, এখানে কিন্তু মাইনাসে হবে না কারণ উল্টায়নি, তো এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স হয়ে যাবে, জাস্ট মাইনাসটা প্লাস। বোঝা গেছে? তাহলে এখানে এদের মধ্যে ডেল্টা ফাই ফেজ ডিফারেন্স কিন্তু 0, কোনো রকম ফেজের চেঞ্জ মুক্ত প্রতিফলক থেকে হবে না, প্রতিফলনে এগুলো মনে রাখতে হবে। এবং এই যে কিউ পয়েন্ট, এখানে যে কিউ পয়েন্টটা দেখানো হয়েছে ছবিতে, সেই কিউ পয়েন্টটাকে আমরা কি বলবো? অ্যান্টি নোড, কারণ এই কিউ পয়েন্টটা ওই তরঙ্গের সাথে একবার উপরে উঠবে আর নিচে নামবে, বদ্ধ নয় সে। এবার একটা সাউন্ড শুনতে গেলে প্রতিফলকের আকার কীরকম হতে হবে? বেসিক্যালি সাউন্ডের ক্ষেত্রে ওয়েভলেন্থ খুবই বেশি হয়, যেমন ওই 15-16 মিটারও হতে পারে, হ্যাঁ, মানে 1.5 সেন্টিমিটারও থেকে 15 মিটার 16 মিটার এইরকম ওয়েভলেন্থ, এত বড় বড় ওয়েভলেন্থ সাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো ওয়েভলেন্থের থেকে বড় অবশ্যই হতে হবে প্রতিফলকটার আকার। প্রতিফলক কি? যেখান থেকে সাউন্ড প্রতিফলিত হচ্ছে, যেমন ঘরের দেওয়াল, সেই ঘরের দেওয়াল থেকে সাউন্ড প্রতিফলিত হবে, কারণ ঘরের দেওয়াল সাউন্ডের ওয়েভলেন্থের থেকে বড়। বোঝা গেছে? তাহলে সাউন্ডের প্রতিফলন হওয়ার জন্য প্রতিফলকটিকে যথেষ্ট লার্জ হতে হবে, যেটা লাইটের ক্ষেত্রে নয়। লাইটের ওয়েভলেন্থ খুবই ছোট, আংস্ট্রম অর্ডারে থাকে বেসিক্যালি, ঠিক আছে? তার জন্য প্রতিফলক কিন্তু ছোট হলেও সেখান থেকে লাইট রিফ্লেক্ট করতে পারে, এটা হচ্ছে লাইটের ক্ষেত্রে, লাইট কিন্তু রিফ্লেক্ট করতে পারে। এবার প্রতিফলক তলটা মসৃণ না অমসৃণ হতে হবে, প্রশ্ন আসবে। দেখো, লাইটের ক্ষেত্রে যদি নিয়মিত প্রতিফলন পেতে চাও তাহলে এটাকে আমাকে স্মুথ হতে হবে, মসৃণ, এটা হচ্ছে লাইটের ক্ষেত্রে, তবে নিয়মিত প্রতিফলন হবে। কিন্তু এর ক্ষেত্রে মসৃণ হলেও চলবে, না হলেও চলবে, স্মুথও হতে পারে বা রাফও হতে পারে, কারণ শব্দ এলো, রিফ্লেক্ট হলো। ঘরের দেওয়ালটা কিন্তু প্রকৃতপক্ষে রাফ, লাইট কিন্তু সেখান থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, নিয়মিত নয়, কিন্তু সাউন্ডের নিয়মিত প্রতিফলন আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছ? তো দুটো পয়েন্ট এখান থেকে পেলাম, যে শব্দের নিয়মিত প্রতিফলন পেতে গেলে 1 নম্বর প্রতিফলকটিকে যথেষ্ট বড় হতে হবে, ওয়েভলেন্থের থেকে বড়, আর 2 নম্বর প্রতিফলকটি খুব বেশি মসৃণ না হলেও চলবে, এটা শব্দের ক্ষেত্রে। ব্যবহারিক প্রয়োগ কি? দেখো, প্রতিফলক নল, যেটাকে বলা হয় স্পিকিং টিউব, কিছুই না, এটা একটা নল, এর মধ্য দিয়ে শব্দ ট্রাভেল করে। একদিকে কান রেখে তুমি শুনবে, ঠিক আছে, কান রেখে শুনবে, আর একদিকে তুমি বলবে, জাস্ট এখান থেকে সাউন্ড ট্রাভেল করবে, অপর প্রান্তে পৌঁছাবে, এটাকে বলা হচ্ছে প্রতিফলক নল। এছাড়া আছে স্টেথোস্কোপ, তোমরা দেখেছো ডাক্তারি, এটা কানে লাগানো হয় এই দুটো অংশ, আর এটা রোগীর বুকে ধরা হয়। এখানে শব্দের প্রতিফলনের সূত্রকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে স্টেথোস্কোপ। এছাড়া তুমি যদি দূরে, ধরো তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, কিছু একটা কথা বলছে, শুনতে পাচ্ছ না, ঠিক আছে, অনেক দূরে দাঁড়িয়ে আছে, তো শোনার জন্য কি করো? কানের কাছে হাতটাকে নিয়ে হাতটাকে মুঠো করো, শুনতে পাচ্ছি না, তাই না? কারণ কি? শব্দ ওই হাতের তালুটাকে ওইভাবে বাঁকালে ধাক্কা খেয়ে কানে এসে পৌঁছাবে। এইগুলো শব্দের ব্যবহারিক, প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ। এবার তরঙ্গের প্রতিসরণ যদি দেখি, এখানেও সেম। এখানে কি তরঙ্গ একটা মাধ্যম থেকে এলো, অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হলো, যদি দ্বিতীয়টা ঘন মাধ্যম হয় তো এইভাবে চলে যাবে। বোঝা গেছে? এবং প্রতিসরণের যা যা সূত্র ছিল, কি কি ছিল? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কিন্তু একই তলে থাকবে। আর কি? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কিন্তু ধ্রুবক, এবং সেটা মিউ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্বারা প্রকাশ করা হয়, যেটা স্নেল সূত্র নামে পরিচিত। তাহলে এখানেও ট্রাভেলিং ওয়েভ এই সূত্র মেনে চলবে। এবার লাইটের ক্ষেত্রে যেটা ঘন মাধ্যম, সেটা সাউন্ডের ক্ষেত্রে ঘন নাও হতে পারে। কিভাবে বুঝবো? যদি ধরো ফর সাউন্ড এর কথা বলছি, সাউন্ডের ক্ষেত্রে বেগ, যে মিডিয়ামে বেগ বেশি হবে সেই মিডিয়ামটা হবে লঘু, যে মিডিয়ামে বেগ কম সেই মিডিয়ামটা হবে ঘন। ঠিক আছে? একটা ক্রাউডেড স্টেশন, সেই স্টেশনে তুমি দৌড়াতে পারবে না, হাওড়া স্টেশন ক্রাউডেড, সেখানে তোমার বেগ কমে যাবে। অর্থাৎ যে স্টেশনটা তোমার ঘন মানে ডেনসিটি বেশি, লোকজন বেশি, সেখানে তোমার স্পিড কম হবে। যে স্টেশনটা ফাঁকা সেখানে তুমি দৌড়াতে পারবে, তোমার ভেলোসিটি বেশি হবে। বোঝা গেছে?
তাহলে আপাত দৃষ্টিতে চোখে যেটা আমাকে ঘন মনে হবে সাউন্ডের ক্ষেত্রে সেটা ঘন নয়। কেন বলছি দেখো, মনে করো সাউন্ডের প্রতিসরণ আমি এটা বুঝিয়ে দিচ্ছি পরে, ঠিক আছে। এবার আছে ইনসিডেন্ট আর রিফ্র্যাক্টেড ওয়েভসের মধ্যে কিছু রিলেশন দেখব। দেখো প্রতিসরণ, যেমন প্রতিফলনে কোনো কিছু চেঞ্জ হতো না, কিন্তু প্রতিসরণের ফলে কি কি চেঞ্জ হয়? 1 নম্বর ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড, এই দুটো কিন্তু চেঞ্জ হয়। এই হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে যেহেতু অন্য মাধ্যমে গেছে তাহলে ভেলোসিটিও চেঞ্জ হবে। তাহলে আমরা একটা রিলেশন জানি, ভি ইজ ইকাল টু এন ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে এন যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ হবে না, নট চেঞ্জ, ভুল বললাম। তাহলে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড কোনো রকমের চেঞ্জ হবে না, মানে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এন যদি কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি আমি বলছি মাধ্যম চেঞ্জ হলে চেঞ্জ হবে, তাহলে অবশ্যই ওয়েভলেন্থকে চেঞ্জ হতে হবে, তাই না? তাহলে কী কী চেঞ্জ হবে? ওই ওয়েভের ভেলোসিটি এবং ওই ওয়েভের যে ওয়েভলেন্থ, এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে একমাত্র ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড ওর সাথে রিলেটেড, যেহেতু টাইম পিরিয়ডের ইনভার্সি ফ্রিকোয়েন্সি, এইগুলোর পরিবর্তন হবে না, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ চেঞ্জ হবে। আর ফেজের কি হবে? ফেজ কোনো রকমের ফেজ ডিফারেন্স থাকবে না, মানে 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স, ফেজও কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু রিফ্লেকশানে ফেজ চেঞ্জ হয়েছিল, যদি বদ্ধ হয় তো পাই পরিমাণ চেঞ্জ, যদি ওপেন হয় তো চেঞ্জ হয়নি। রিফ্র্যাকশান বা প্রতিসরণে কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে না। প্রতিফলনের দুটো কেস ছিল। এবার শব্দের প্রতিফলন দেখো, ধরো দুটো মিডিয়াম, একটা আছে এয়ার, একটা হচ্ছে ওয়াটার। তো শব্দ প্রথম মিডিয়াম থেকে দ্বিতীয় মিডিয়ামে এলো, এবার কোনটা ঘন কোনটা লঘু? বাতাসে শব্দের বেগ এই 330 মিটার পার সেকেন্ড হয়, ওয়াটারে শব্দের বেগ হয় 1500 মিটার পার সেকেন্ড বাড়ছে। এটা যদি সলিড হতো আরও শব্দের বেগ বাড়তো, সলিডে সব থেকে বেশি হয় শব্দের বেগ। তাহলে এখানে বেগ বেশি ওয়াটারে, তাহলে ওয়াটার শব্দের জন্য কিন্তু ঘন মিডিয়াম, বেগ বেশি, তাহলে লঘু মিডিয়াম হিসাবে কাজ করবে। বোঝা গেছে? তাহলে যেখানে শব্দের বেগ বেশি সেটা হচ্ছে লঘু, এয়ার হয়ে যাবে ঘন। আপাত দৃষ্টিতে চোখে দেখে যেটা মনে হচ্ছে সেটা নয়। তাহলে জলে শব্দের বেগ বেশি, সেটা লঘু মাধ্যম, তাহলে এটা কি হবে? অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে, এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার? এবং দুটো মিডিয়ামের মধ্যে একটা সংকট কোণ থাকবে, সেটার থেকে বেশি কোণে আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিসরণ আমরা পূর্ণ প্রতিফলন আমরা দেখতে পাবো। নেক্সট আমরা টপিকে আসছি যে বায়ুমণ্ডলে কিভাবে শব্দের প্রতিসরণ হয়। প্রথম হচ্ছে উষ্ণতার প্রভাব। দেখো এই মনে করো এটা আমাদের গ্রাউন্ড, ঠিক আছে। এবার এর উপর স্তরে কি রয়েছে? বায়ু। এই বায়ুকে আমি অনেকগুলো লেয়ারে ভাগ করে নিচ্ছি, এটা এটা এটা। মনে করো এখন দিন চলছে, ডে, তো দিনের বেলায় এই ভূমি প্রচণ্ড উত্তপ্ত হয়, তাহলে এই যে বায়ুস্তর এগুলো কি হট। এবার উপর দিকে যত তুমি যাবে তাপমাত্রা কি হয়? কমতে থাকে। স্তরগুলো কি হবে? গরম কম, ঠান্ডা ঠান্ডা। তাহলে আমরা জানি যে যেগুলো ঠান্ডা শীতল তার ডেনসিটি কিন্তু বেশি হয়, ঠান্ডা বাতাস ভারী হয়। তাহলে উপর দিকে তখন দিনের বেলায় ঘন মাধ্যম হিসাবে কাজ করবে, নিচের দিকটা হবে লঘু মাধ্যম। ক্লিয়ার? তাহলে যদি একটা তরঙ্গ, মনে করো তরঙ্গ লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে কি ঘটনা ঘটবে? অবিলম্বের দিকে সরে যাবে। এটাকে যদি আমি অবিলম্ব আঁকি, তাহলে অবিলম্বের দিকে সরে গেল, তাই না? তাহলে শব্দটা তুমি এখান থেকে শব্দ করলে তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, সে কিন্তু শুনতে পাবে না, কারণ শব্দ চলে গেল উপর দিকে। এটা হচ্ছে দিনের বেলা। রাতের বেলা ঠিক উল্টো ঘটনা ঘটে। এবার নাইটের যদি আমরা দেখি, নাইটের ক্ষেত্রে কি হচ্ছে? নিচের স্তরগুলো থাকছে কি ঠান্ডা, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই স্তরগুলো ঠান্ডা হওয়ার জন্য এটা ঘন, উপরে চলে যাবে লঘু। এবার যখন সাউন্ড এখান থেকে যাবে কোনো একটা মাধ্যমে, ধরো আপতিত হলো, ঠিক আছে, লঘু মাধ্যম মানে দূরে সরে যাবে, সরে গেল। এই মাধ্যমে ধরো আরও দূরে সরে গেল। এইভাবে করতে করতে এমন একটা লেয়ার আসবে, সেই লেয়ার থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এবং তোমার বন্ধুর কানে এসে পৌঁছাবে, এবং সেটা রাতের বেলায় এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, কারণ রাতের বেলা নিচের লেয়ারটা কি থাকে? ঠান্ডা, কোল্ড, উপরে থাকে হট।
তাহলে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, তাই দেখবে রাতের বেলা অনেক দূর থেকে রেল লাইনের আওয়াজও শোনা যায়। আওয়াজ তুমি রাতে দেখবে পরিষ্কার শুনতে পাবে, শীতকালের রাতে আরও বেশি স্পষ্ট শুনতে পাবে। এটা হচ্ছে শব্দের প্রতিসরণ বায়ুমণ্ডলে, এই ঘটনাটা ঘটে। এবার যদি বায়ু প্রবাহের প্রভাবটা দেখি, বায়ু প্রবাহ মনে করো এই হচ্ছে সাউন্ড সোর্স, এখান থেকে সাউন্ড বেরোচ্ছে আর তোমার বন্ধু দাঁড়িয়ে আছে এখানে, সে শুনবে, এবং বায়ু যেদিক থেকে সাউন্ড যাচ্ছে সেই দিক বরাবরই ভি বেগে ধরো ছুটছে। তো এখান থেকে কি তৈরি হবে? তরঙ্গ বেগ। ঠিক, এটা হচ্ছে নর্মাল, যদি বায়ু না থাকে তো এইভাবে তরঙ্গবেগ অগ্রসর হবে। কিন্তু বায়ু রয়েছে, এবং আমরা জানি ধরো এটা যদি গ্রাউন্ডের কথা বলি, গ্রাউন্ডের কাছাকাছি বায়ুর বেগ কম, যত উপর দিকে যাব বায়ুর বেগ তত কী হবে? বাড়তে থাকবে, যত উপরে যাব বায়ুর বেগ বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে নর্মাল। এবার ধরো বায়ু প্রবাহিত হচ্ছে, তখন কি হবে? এই যে তরঙ্গ মুখগুলো নির্গত হচ্ছে তার মাথায় এই জায়গায় বায়ুর বেগ বেশি, এই জায়গায় বেগ কম, তাহলে এই মাথাগুলো তরঙ্গমুখের উপরের পোর্শনটা এইভাবে বেন্ড হতে থাকবে। বুঝতে পেরেছো? বেন্ড হতে হতে তোমার বন্ধুর কাছে পৌঁছাবে। তাহলে যদি বায়ু প্রবাহের অভিমুখেই শব্দ প্রবাহিত হয় তাহলে ক্লিয়ার তুমি শুনতে পাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার সাউন্ড তুমি শুনতে পাবে। আচ্ছা, এর ঘটনা যদি উল্টো হয়, এবার ধরো বায়ুপ্রবাহ উল্টো দিকে ঘটছে, তখন তরঙ্গবেগগুলো কী হবে? তরঙ্গবেগ এদিক থেকে এদিকেই আসছে, এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল। এবার বায়ু যদি এখানে এসে এই উপরের মাথায় যদি প্রেশার দেয় ভেলোসিটি বেশি থাকার জন্য, তাহলে এর আকৃতিগুলো কীরকম হবে দেখো। এটা হচ্ছে ধরো বেরোলো, বায়ু প্রবাহিত হওয়ার জন্য এবার মাথাটা উপর দিকে উঠতে থাকবে, অর্থাৎ সাউন্ডটা চেষ্টা করবে উপর দিকে যাওয়ার, কারণ বায়ু এই বরাবর প্রবাহিত হচ্ছে, তখন তুমি সাউন্ডটা আস্তে শুনতে পাবে। বুঝতে পেরেছো? এই তো নর্মাল, স্বাভাবিক, আমরা এইভাবেই দেখি। বায়ু উল্টো দিকে প্রবাহিত হলে এটা হয়। এবার হচ্ছে ইকো, প্রতিধ্বনি। ইকো কি? আমরা সবাই জানি ইকো কি। তুমি দাঁড়িয়ে আছো, এখানে একটা পাহাড় আছে, জোরে চিল্লালে সাউন্ড গেল, তোমার কাছে ফিরে এলো সেই শব্দটাই। এই ঘটনা কি বলা হয়? ইকো। কি বলছে? প্রতিফলিত শব্দকে মূল শব্দের থেকে পৃথকভাবে শোনা গেলে ওই প্রতিফলিত শব্দকে মূল শব্দটির প্রতিধ্বনি বা ইকো বলা হয়, এবং এর কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা দেখব। যেমন একটা বড় হলঘর, হলঘরে দাঁড়িয়ে আছো, হাততালি দিলে, ঠিক আছে, তাহলে হাততালি দিলে কিছুক্ষণ পরে হাততালির শব্দ চারিদিক থেকে তোমার কাছে ফিরে এলো, এটাই হচ্ছে ইকো। এবার আমরা দেখব যে একটা সাউন্ড সোর্স আর একটা প্রতিফলক, এর মধ্যে মিনিমাম কতটা ডিস্ট্যান্স রাখলে আমরা ইকোটা শুনতে পাবো। বোঝা গেছে? এটা আমাদের কাজ। তো প্রথম আমরা আসছি ক্ষণস্থায়ী শব্দের জন্য, তারপর আসবো বোধগম্য শব্দ। ক্ষণস্থায়ী শব্দ বা মোমেন্টারি সাউন্ড কোনগুলো? যেমন একটা বন্দুক থেকে কি করলে? গুলি ছুঁড়লে, বন্দুক থেকে গুলি বেরোলো, যে ফট করে শব্দ, সেটা ক্ষণস্থায়ী শব্দ। বা হাততালির শব্দ, সেটা ক্ষণস্থায়ী শব্দ। বাজ পড়লো, যে বাজ পড়ার যে শব্দ, সেটাও ক্ষণস্থায়ী শব্দ। এবার আমাদের ব্রেন কি করে? এই সমস্ত ক্ষণস্থায়ী শব্দ ধরো উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের ব্রেনে এই শব্দের রেসটা বজায় থাকে। মানে এই সময়ের মধ্যে যদি দুবার তুমি গুলি করো তাহলে তুমি একবারই শুনতে পাবো, কারণ এটা আমাদের ব্রেনের একটি বিশেষ, মানে ব্রেনের লিমিটেশন বলতে পারো। তাহলে এই ঘটনাটাকে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং, পারসিস্টেন্স অফ হিয়ারিং বা শ্রুতি নির্বন্ধ। অর্থাৎ কোনো একটি ক্ষণস্থায়ী শব্দ হওয়ার পর 0.1 সেকেন্ড, মানে 1/10 সেকেন্ড সেটা আমাদের মস্তিষ্কে শব্দের রেসটা বজায় থাকে। এই সময়ের মধ্যে যদি আবার একই ধরনের শব্দ হয় তাহলে আমাদের ব্রেন সেটাকে আলাদাভাবে চিনতে পারবে না, সে কিন্তু একটাই মনে করবে শব্দটা। বোঝা গেছে? এটা কি বলা হয়? পারসিস্টেন্স অফ হিয়ারিং। এবার আমরা জানি যে সাউন্ডের বেগ এয়ারে কি হয়? ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার 330-340 এইরকম হয় মিটার পার সেকেন্ড। তো যদি হয় তাহলে আমরা বার করব যে ক্ষণস্থায়ী শব্দের জন্য ডিস্ট্যান্স
কতটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সোর্স, শব্দ যাচ্ছে, এখানে আমার আছে প্রতিফলক। ঠিক আছে, তাহলে এই ডিস্ট্যান্সটা আমি বার করব। তো কিভাবে বার করব? আমরা জানি ধরো ডিস্ট্যান্স সমান কি জানি, ভেলোসিটি ইনটু টাইম। তাহলে ভেলোসিটি কত দিয়েছে? 330, এটাই যে শব্দের বেগ। টাইম হচ্ছে 0.1 সেকেন্ড, তাহলে আমরা পাচ্ছি 33 মিটার। 33 মিটারটা কি? শব্দ গেল, শব্দ ফিরে এলো, টোটাল টাইম লাগলো 33 মিটার। তাহলে অর্ধেক কত? 16 দুগুণে 32, অর্থাৎ 16.5 মিটার। তাহলে সোর্স এবং অবজেক্ট দুজনের মধ্যে 16.5 মিটারের যদি দূরত্ব রাখি মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, এর থেকে বেশি রাখতে হবে। তো মিনিমাম 16.5 মিটার ডিস্টেন্স যদি রাখি, তাহলে আমরা কিন্তু এই ইকো শুনতে পাবো ফর ক্ষণস্থায়ী শব্দ বা মোমেন্টারি সাউন্ড। এটাকে ফুটে বললে মোটামুটি 54 ফুট মতো আসবে, 54 ফিট। বোঝা গেছে কি বলতে চাইলাম? ওকে, নেক্সট আমরা আসবো বোধগম্য শব্দের জন্য। এবার আসছি বোধগম্য শব্দটা কি তাহলে? যেগুলো আমরা কথা বলছি এগুলো হচ্ছে বোধগম্য, ওগুলো তো আওয়াজ ছিল একটা, কথা বলছি যেগুলো কথাবার্তা, এটা হচ্ছে বোধগম্য শব্দ। তো এই শব্দ আমাদের মস্তিষ্কে 0.2 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আগেরটা ছিল 0.1 ক্ষণস্থায়ী, এটা 0.2 সেকেন্ড, বা এটাকে আমরা বলতে পারি 1/5 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। এর মধ্যে যদি আবার একটা সাউন্ড, সমজাতীয় সাউন্ড এসে পড়ে, আমাদের ব্রেন সেটাকে আলাদাভাবে কিন্তু বুঝতে পারবে না। এটাকে বলা হয় কি? পারসিস্টেন্স অফ হিয়ারিং বা শ্রুতি নির্বন্ধ ফর বোধগম্য শব্দ। এবার এই বোধগম্য শব্দর একটু আন্ডারস্ট্যান্ডিংটা আমি বাড়ানোর জন্য প্রথমে বলছি, এই বোধগম্য শব্দ 3 ধরনের, মানে অনেক রকমের হতে পারে। তো আমি প্রথমে বলছি ওয়ান সিলেবল ওয়ার্ড। ওয়ান সিলেবল মানে একটা পদ আছে, ওয়ান সিলেবল শব্দ সাউন্ড। এর ক্ষেত্রে কি হবে? 2 সিলেবল, 3 সিলেবল, n সিলেবল কী হবে আমরা দেখব। প্রথমত ওয়ান সিলেবল বা একটা পদযুক্ত শব্দ কোনগুলো? যেমন ক্যাট, ডগ, এই যে উচ্চারণগুলো, এগুলো উচ্চারণ করার সময় মাঝে পজ নিতে হচ্ছে না, এগুলো হচ্ছে ওয়ান সিলেবল সাউন্ড। 2 নম্বর হচ্ছে 2 সিলেবল সাউন্ড। কোনগুলো? যেমন ধরো টিচার, টিচার, দুটো একটা মাঝে পজ আসছে, তো এটা হচ্ছে 2 সিলেবল সাউন্ড। 3 নম্বর 3 সিলেবল সাউন্ড যদি আমরা দেখি কীরকম হবে, কেমিস্ট্রি, কে মিস ট্রি, এটা 3 বার পজ আসছে, কে মিস্ট্রি, তাহলে এটা হচ্ছে 3 সিলেবল সাউন্ড। তো প্রত্যেকটা সাউন্ডের জন্য, প্রত্যেকটা পদাংশযুক্ত শব্দের জন্য কিন্তু ডিস্ট্যান্স আসবে আলাদা আলাদা, সোর্স আর প্রতিফলক, এর মধ্যে ডিস্ট্যান্স কিন্তু আলাদা আলাদা আসবে। তো প্রথমে আমরা এই ওয়ান সিলেবল সাউন্ড নিয়ে কাজ করব। তো বোধগম্য শব্দ, একমাত্রিক শব্দও আমরা বলতে পারি, একমাত্রিক শব্দ, ক্যাট, ডগ, এই সমস্ত ওয়ার্ডগুলোর জন্য। তাহলে সাউন্ডের স্পিড তো একই আছে, 330 মিটার পার সেকেন্ড, এবং আমাদের যে পারসিস্টেন্স অফ হিয়ারিংয়ের টাইম, সেটা আমরা কত বলেছি? 0.2 সেকেন্ড ফর আর্টিকিউলেট সাউন্ড বা বোধগম্য শব্দ। তাহলে এখান থেকে ডিস্ট্যান্স, একমাত্রিকের জন্য ডিস্ট্যান্স আমরা পেয়ে যাব, ডিস্ট্যান্স সমান ভেলোসিটি ইন্টু টাইম 0.2, তো 33 দুগুণে 66 মিটার। 66 মিটারটা কি? যাওয়া প্লাস আসা। তুমি তো প্রতিধ্বনি শুনছো তাই না? তো প্রতিধ্বনি সাউন্ডটা যাবে প্লাস আসবে, তার মানে পুরো টাইমটা তো কাউন্ট হবে। তাহলে পুরোটা 66 হলে হাফ হচ্ছে 33, যাওয়া 33, আসা 33 মিটার। বোঝা গেছে? তাহলে মিনিমাম ডিস্ট্যান্স আমাকে রাখতে হবে কি? ওয়ান সিলেবল সাউন্ডের জন্য 33 মিটার। এবার এখান থেকে অ্যানালজি টানতে পারো দ্বিমাত্রিক শব্দ এবার, বা 2 সিলেবল সাউন্ড বা দ্বিমাত্রিক শব্দ, 2 পদাংশযুক্ত। যেমন কি উদাহরণ দিয়েছিলাম, টিচার, টি এবং চার। তো জাস্ট কি করবে, এই যে 33 মিটার বেরোলো, একে 2 দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ 66 মিটার। একইভাবে 3 মাত্রিক শব্দের ক্ষেত্রে 33 ইন্টু 3 হয়ে যাবে 99 মিটার। তাহলে ইন শর্ট, এন মাত্রিক শব্দ যদি হয়
তখন n ইন্টু 33। এটা হচ্ছে বোধগম্য শব্দের ক্ষেত্রে। বোধগম্যের ক্ষেত্রে সিলেবল কনসেপ্টটা আসবে, ক্ষণস্থায়ীর ক্ষেত্রে নেই। ক্ষণস্থায়ীতে ফিক্সড 16.5 মিটার, এখানে 33 দিয়ে শুরু হচ্ছে, তারপরে তার মাল্টিপলে চলতে থাকবে। বোঝা গেল? তাহলে বেসিক্যালি দাঁড়াচ্ছে যেটা, যে একমাত্রিক শব্দের জন্য মস্তিষ্কের যে পারসিস্টেন্স অফ হিয়ারিং সেটা হচ্ছে 0.2 সেকেন্ড। একইভাবে দ্বিমাত্রিক শব্দের জন্য মস্তিষ্কের যে পারসিস্টেন্স অফ হিয়ারিং এটা ইন্টু 2 মানে 0.4 সেকেন্ড। ত্রিমাত্রিকের জন্য পারসিস্টেন্স অফ হিয়ারিং শ্রুতি নির্বন্ধ হবে ইন্টু 3 0.6 সেকেন্ড। এইভাবে চলতে থাকবে, এইভাবেও করতে পারো। এবার আসবে মাল্টিপল ইকোর কনসেপ্ট। কি? এই হচ্ছে সাউন্ড। মনে করো তুমি দুটো পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছো, তো এখান থেকে শব্দ উৎপন্ন করলো, শব্দ দুদিকেই যাবে। প্রথম দিকে গেল একটা ইকো পেলে, এদিকে গেল একটা ইকো পেলে, এইভাবে এটা চলতেই থাকবে। এটা হচ্ছে মাল্টিপল ইকোজ বা একাধিক প্রতিধ্বনি। এখানে কনসেপ্টও সেম। যদি ক্ষণস্থায়ী শব্দ হয় অবশ্যই সোর্স এবং যেটা কি প্রতিফলক এর মধ্যে ডিস্ট্যান্স বড় হতে হবে 16.5 মিটারের থেকে, তবেই তুমি ইকো শুনতে পাবে। এবং একটি ইকো এবং মানে মূল ধ্বনি এবং প্রথম ইকোর মধ্যে যে টাইম সেটা 0.1 সেকেন্ডের হতে হবে। ফার্স্ট ইকো সেকেন্ড ইকোর মধ্যে যে টাইম সেটাও ওই 0.1 সেকেন্ড হতে হবে। অর্থাৎ দুটো কনজিকিউটিভ ইকো বা প্রতিধ্বনির মধ্যে সময়ের ডিফারেন্স কিন্তু 0.1 সেকেন্ড হতেই হবে, নাহলে তুমি একটানা শব্দ শুনবে, আলাদা আলাদা শুনবে না। এবং ইকোটা বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ এনার্জি লস হবে, একটু পরে আওয়াজটা ফেড আউট হয়ে যাবে। ক্লিয়ার? মেঘের যে আওয়াজটা হয় মাল্টিপল ইকো, যে মেঘে যখন বিদ্যুৎ চমকানি হয়, ঝলকায়, একটাই সাউন্ড তৈরি হয়, কিন্তু মেঘে অনেক তো লেয়ার থাকে, সেই লেয়ারে বারবার প্রতিফলিত হতে থাকে, ইকো কনসেপ্টটা ঘটতে থাকে, তাই একটানা মেঘের আওয়াজটা অনেকক্ষণ ধরে চলতে থাকে। ক্লিয়ার? নেক্সট কনসেপ্ট আমরা আসবে অনুরণন বা রিভারবিরেশন। এটা কি স্যার? জাস্ট ইকোর মতোই, কিন্তু একটা পার্থক্য আছে। ইকোর ক্ষেত্রে কি হয়েছিল, পারসিস্টেন্স অফ হিয়ারিং বা টাইম ডিফারেন্স যেটা ছিল 0.1 সেকেন্ডের বেশি, গ্রেটার দেন বলে দিলাম আমি, ঠিক আছে? কিন্তু রিভারবিরেশনের ক্ষেত্রে এই টাইম ডিফারেন্স, মূল শব্দ এবং প্রতিধ্বনির মধ্যে টাইম ডিফারেন্স কিন্তু 0.1 সেকেন্ডের মধ্যেই হবে। সেই ঘটনাটাই হচ্ছে রিভারবিরেশন। মনে করো কোনো একটা হল ঘর আছে, সেই হল ঘরে কোনো কনসার্ট চলছে, ঠিক আছে, গান বাজনা এসব চলছে, ঠিক? তো গান বাজনা চলছে এবং দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে ডিস্ট্যান্স 16.5 মিটারের কম আছে, তাহলেই 0.1 সেকেন্ডের কম টাইম ডিফারেন্স পাবো, তাই না? অর্থাৎ 16.5 এর থেকে কম আছে মনে করো। তাহলে শব্দ এখান থেকে বেরোচ্ছে, ধরো উপরে ধাক্কা খাচ্ছে, দেওয়ালে ধাক্কা খাচ্ছে, মেঝেতে ধাক্কা খাচ্ছে, এবং সেটা গমগম যে একটা শব্দ তৈরি হয়, সেই গমগম শব্দটাই হচ্ছে বেসিক্যালি রিভারবিরেশন। তাহলে ইকো হচ্ছে 0.1 সেকেন্ডের বেশি টাইম ডিফারেন্স হবে, এখানে 0.1 কম হবে। তাহলে ধরো কোনো শব্দ উৎসের চারিদিকে যথেষ্ট কম দূরত্বের মধ্যে যদি একাধিক প্রতিফলক থাকে, তাহলে শব্দের বারবার প্রতিফলন হবে, এবং যদি 0.1 সেকেন্ডের কমের ব্যবধানে কানে এসে পৌঁছায়, তাহলে শব্দ এটা থেমে যাচ্ছে, থেমে যাওয়ার পরেও কিন্তু মূল শব্দের রেশটা আমাদের থেকে যাচ্ছে, গমগম শব্দটা থেকে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে? অনুরণন। ক্লিয়ার? এবং এই অনুরণন মাঝে মাঝে এত বেশি হয়ে যায় মূল শব্দটাই ঠিকমতো শোনা যায় না, এই ঘটনাটাও ঘটে। তাহলে জাস্ট টাইম ডিফারেন্সটা মনে রাখবে ইকো আর রিভারবিরেশনের মধ্যে। এবার ইকো দিয়ে আমরা কিছু ব্যবহারিক প্রয়োগ, মানে ইকো দিয়ে আমরা ইকোকে কী কাজে লাগাতে পারি? দূরত্ব নির্ণয় করতে পারি। মনে করো তুমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো এবং সাউন্ড বাঁশি বাজালে একটা, ক্লিয়ার? আর এখানে একটা রয়েছে মাউন্টেন। তুমি চাইছো এই যে মাঝের ডিস্ট্যান্সটা না মেপে ইকোর মাধ্যমে সাউন্ড করে তুমি বার করবে। কি করবে? তুমি বাঁশিটা বাজানোর সাথে সাথেই হাতে একটা স্টপ ওয়াচ আছে, ধরো সেই স্টপ ওয়াচটাকে অন করে দেবে। তাহলে সাউন্ড ওয়েভ ট্রাভেল করবে, ধাক্কা খাবে, আবার তোমার কাছে ফিরে আসবে। তখন স্টপ ওয়াচটাকে তুমি বন্ধ করে দেবে। তাহলে এখান থেকে তুমি টাইমটা পেয়ে যাবে, গেল প্লাস এলো। তাহলে
ডিস্ট্যান্স কীভাবে বার করবে? ডিস্ট্যান্সের ফর্মুলা আমরা জানি, ডিস্ট্যান্স সমান হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি তো তুমি জানো, সাউন্ডের ভেলোসিটি বেসিক্যালি, এখানে কারণ নয়, তোমার ভেলোসিটি নয়, সাউন্ডে 330 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বাতাসে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্যান্স। যাওয়া প্লাস আসা, তোমার লাগবে কি? এটা বেসিক্যালি 2Dর কথা হচ্ছে, কিন্তু তোমার লাগবে শুধুমাত্র এই ডিস্ট্যান্সটা। তাহলে তুমি যখন বাঁশি বাজালে সাউন্ডটা গেল প্লাস এলো, মানে এই রাস্তাটা দুবার ট্রাভেল করেছে, তাই 2D লিখলাম। এবার তোমার লাগবে ডি, এটা সমান হচ্ছে VT/2। তাহলে এই ফর্মুলায় বসাও, ভেলোসিটিকে, সাউন্ডের ভেলোসিটিকে স্টপ ওয়াচের টাইম দিয়ে গুণ করে হাফ করে দাও, তুমি পাহাড় আর তোমার মধ্যে যে দূরত্ব সেটা বার করতে পারবে। নেক্সট, কিভাবে তুমি সমুদ্রের গভীরতা নির্ণয় করবে? দেখো, ইন্টারেস্টিং কনসেপ্ট। মনে করো এটা হচ্ছে সি লেভেল, তুমি একটা জাহাজ আছে, সেই জাহাজে এক প্রান্তে বড় জাহাজ আছে, সেটা ভাসছে, ঠিক আছে, জাহাজ আমি আঁকছি না, বাদ দাও। তো জাহাজের নিচে একটা সাউন্ড সোর্সকে লাগিয়ে দিয়েছো, আর একটা সেটাকে ডিটেক্ট করার একটা যন্ত্র, হাইড্রোফোন লাগিয়ে দিয়েছো। সাউন্ড সোর্সকে আমি বলছি এস, যে ডিটেক্ট করছে তাকে বলছি এইচ, হাইড্রোফোন। আর এটা হচ্ছে সমুদ্রের তলদেশ। তো জাহাজ উপর দিয়ে যাচ্ছে। এবার কি কনসেপ্ট, যে সাউন্ডটা এখান থেকে এইচে পৌঁছাবে দুটো পথে, এই একটা পথে পৌঁছাতে পারে, আরেকটা সমুদ্রের তলদেশে ধাক্কা খেয়ে এইচে পৌঁছাতে পারে। বেসিক্যালি এটা কি, প্রতিফলিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ছবিটা বেঁকে গেল, 1 মিনিট। ঠিক মিডিলে এসে ধাক্কা খেলো, এখানে পেলো, এবং এটাকে আমি যোগ করে দিলাম। তাহলে আমাকে বার করতে হবে এই ডিস্ট্যান্সটা, এটাকে একটা নাম দিয়ে দিই, এন দিয়ে দিলাম, ওকে, আর এটাকে বলে দিলাম ও, যেটা হচ্ছে, তাহলে আমাকে এই যে ডি বলছি, এই ডি ডিস্ট্যান্সটা বার করতে হবে এন থেকে ও, এটাই আমার টাস্ক। এবার এই সোর্স আর হাইড্রোফোন একই লেভেলে রয়েছে জলতল থেকে, তাহলে এই যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটাকে আমি বলে দিলাম টি, এটা লাস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে ডি প্লাস টি করলেই আমার অ্যাকচুয়াল হাইট, মানে গভীরতা সমুদ্রের পেয়ে যাব। তাহলে ফার্স্ট আমার কাজ ডি বার করা। তো ডি বার করার জন্য আমি ওএন বার করব আর এসও বার করব। দেখো, এখান থেকে সাউন্ড সোর্স যাচ্ছে ভি ভেলোসিটিতে, এবং ভি হচ্ছে জলে সাউন্ডের বেগ। ভিটা কি? ভেলোসিটি অফ ওয়েভ বা সাউন্ড ইন ওয়াটার, সেটা। এবং ধরো মনে করো ডাইরেক্ট পৌঁছাতে টাইম লাগলো T1, আর ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে পৌঁছাতে সময় লাগলো T2। ক্লিয়ার? তাহলে এখানে এই যে SH, এই ডিস্ট্যান্সটা কি লিখতে পারে? ভেলোসিটি ইন্টু টাইম, ভেলোসিটি ইন্টু টাইম কত? T1। SH পেলাম। আমার লাগবে SN, তাহলে SN সমান কি? এর হাফ, এই ডিস্ট্যান্সের হাফ, VT1/2। এবার আমার লাগবে কি, বেসিক্যালি SOH, এই ডিস্ট্যান্সটা কত? ভেলোসিটি অফ সাউন্ড ইন্টু T2, তার অর্ধেক কত? অর্ধেক হচ্ছে SO, এই পুরো পাথটার অর্ধেক SO, সেটা হচ্ছে VT2/2। তাহলে এবার এই যে ত্রিভুজটা তৈরি হলো SNO, এটা একটা কি? সমবাহু ত্রিভুজ, সমবাহু বলছে, সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে ডি বার করতে গেলে কি করব? √ অতিভুজের স্কোয়ার ও এস এর স্কোয়ার থেকে ও এস এন স্কোয়ার বাদ দেবো, তাহলেই পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে ডি কোথায় চলে যায়? ডি সমান আমরা লিখতে পারি √ ভ্যালুগুলো পুট করো, VT2/2 এর স্কোয়ার মাইনাস VT1/2 তার স্কোয়ার। V/2 কনস্ট্যান্ট, বেরিয়ে যাবে, রুটের বাইরে V/2 হিসেবে বেরোবে স্কোয়ার থেকে, আর ভিতরে কি পড়ে থাকছে? T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। এটা হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে টোটাল ডি প্লাস টি হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে জাস্ট টিটা তোমাকে দিয়ে দেবে, বা তুমি
বলে দেবে এটা বেসিক্যালি। আর ডিটা তোমার বার করবে v/2 √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। তাহলে ভি হচ্ছে সাউন্ডের ভেলোসিটি জলে, তাকে 2 দিয়ে ভাগ করে রুট করবে T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। T2টা হচ্ছে প্রতিফলিত শব্দ পৌঁছাতে যে সময় লাগছে, বোঝা গেছে? এবার বিমান এর উচ্চতা কিভাবে আমরা বার করব? মনে করো এখানে একটা বিমান উড়ছে, ওড়ার সময় একটা সাউন্ড সে জেনারেট করলো, এটা হচ্ছে মেঝে, গ্রাউন্ড। তাহলে সাউন্ডটা এসে ধাক্কা খেলো, উপর দিকে উঠলো। ঠিক যে সময় উপরে উঠলো বিমানের পজিশন মনে করো এইখানে, মানে সে তার ইকোটা শুনতে পেলো, প্রতিফলিত শব্দটা শুনতে পেলো। তাহলে এখান থেকে সাউন্ড দুটো পদ্ধতিতে এই পজিশনে তার পৌঁছাতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে এই ধাক্কা খেয়ে। একই প্রসেসে আমরা করব এ ও বি। তাহলে এইটাকে যদি আমরা যোগ করে দিই, এটা হচ্ছে যদি এন বলি, তাহলে আমার এনও বার করতে হবে, সেটাই হচ্ছে অল্টিটিউড, অর্থাৎ বিমান থেকে মেঝের যে দূরত্ব। তো একইভাবে আমাকে এও বার করতে হবে আর এন বার করতে হবে। এবার এই যে বিমান উঠছে এর একটা নিজস্ব কী রয়েছে, বেগ রয়েছে। মনে করো বিমানের বেগকে আমরা বললাম স্মল ভি, আর এটা বায়ু, যেহেতু বায়ুতে শব্দের বেগ ক্যাপিটাল ভি, ইন এয়ার সেটাকে আমরা বললাম ক্যাপিটাল ভি, মানে এটা হচ্ছে শব্দের বেগ। স্মল ভি বিমানের বেগ, ক্যাপিটাল ভি হচ্ছে শব্দের বেগ। ক্যাপিটাল ভি বেশি বিমানের বেগের থেকে। ওকে, এবার এবি বার করছি একই পদ্ধতিতে। এবি কী হবে? এখান থেকে এটা কার বেগ? এটা হচ্ছে বিমানের বেগ, এবং ধরো পৌঁছাতে টাইম লাগলো T1 আর সাউন্ডটার টাইম লাগলো T2। এটা বিমানটা যাওয়ার সময় লাগছে T1 আর এটা ধাক্কা খেয়ে সাউন্ডটা যাওয়ার সময় লাগছে T2। তাহলে এবি ডিস্ট্যান্স সমান বিমানের গতিবেগ ইন্টু টাইম T1। আমার লাগবে এন, হাফ করে দাও, ভি স্মল ভি T1/2। একইভাবে এ ও বি, এই যে ডিস্ট্যান্স, এটা হচ্ছে সাউন্ডের চলার রাস্তার দূরত্ব, বুঝতে পারছো, বিমানের নয়। তাহলে সাউন্ডের বেগকে লেখো ক্যাপিটাল ভি ইন্টু T2। আমার লাগবে এও, তাহলে এও সমান ক্যাপিটাল ভি T2/2। ঠিক একইভাবে এই ডিটাকে বার করতে চাইছি, তাহলে ডি সমান হচ্ছে আন্ডার রুট এ ও তার স্কোয়ার মাইনাস এ এন তার স্কোয়ার। ভ্যালুগুলো পুট করো, তাহলে ডি পাবো আন্ডার রুট ক্যাপিটাল ভি T2/2 তার স্কোয়ার মাইনাস স্মল ভি T1/2 তার স্কোয়ার। এখান থেকে বেরোবে কি বেরোবে? হাফ বেরোবে, ঠিক আছে, হাফ বেরোবে। রুট ওভার পড়ে থাকবে ভি T2 স্কোয়ার মাইনাস ভি স্মল ভি T1 স্কোয়ার, সবই স্কোয়ার। এবার দেখো এখানে এই যে T1 এবং T2, এই যে উড়োজাহাজটা যেতে যে সময় নিচ্ছে, এ থেকে বিতে যেতে যে সময় নিচ্ছে, অর্থাৎ T1, এই যে সময়টা নিচ্ছে T1, ঠিক একই সময়ে শব্দটা কিন্তু ধাক্কা খেয়ে বিতে পৌঁছাচ্ছে T2। তাহলে এখান থেকে অ্যানালজি টানতে পারি যে বিমানের সময় যাওয়ার বি পয়েন্টে এবং শব্দ ফিরে আসার সময় বি পয়েন্টে সেটা সমান, এবং সেটাকে আমি বলতে পারি টি, একটা নাম দিয়ে দিলাম। তাহলে T1 T2 সমান হচ্ছে টি। তাহলে এখানে যদি বসাই তাহলে সেখান থেকে আবার টিটা বেরিয়ে আসবে। তাহলে T/2 এখান থেকে বেরিয়ে আসবে, রুট ওভার পড়ে থাকবে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার। বোঝা গেল কেন T1 T2 সমান? কারণ বিমান যে দূরত্ব যে সময়ে ক্রস করছে, শব্দও প্রতিফলিত হয়ে সেই একই সময়ে আবার বিমানে এসে পৌঁছাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। টাইমকে 2 দিয়ে ভাগ করো, রুট ওভার করো, সাউন্ডের স্পিড থেকে স্পিডের স্কোয়ার থেকে বিমানের স্পিডের স্কোয়ার বাদ দাও, ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার থেকে MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।